হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা খুব সম্প্রতি রিলিজ পেয়েছে গত 20 ডিসেম্বরে, যেটা নাম হচ্ছে মুসাফা দ্য লায়ন কিং। এবং ডিজনির একটা জনপ্রিয় সিনেমা রয়েছে যেটা নাম হচ্ছে দ্য লায়ন কিং, যেটার এই পর্যন্ত অনেকগুলো রিমেক হয়েছে। সেই সিনেমাটা প্রিকুয়েল এটা, মানে দ্য লায়ন কিং আমরা দেখেছিলাম সিম্বার কাহিনী, বাট এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে সিম্বার যে বাপ ছিল মুসাফা, সে কিভাবে তোমার রাজা হলো এবং কিভাবে সিম্বার যে চাচা যার নাম ছিল স্কার কিং তার সাথে শত্রুতা হলো, সেই কাহিনীটা এখানে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং অরিজিনাল যে লায়ন কিং রয়েছে সেটার মতো এই সিনেমাটি অনেক বেশি ভালো হয়েছে। আর এটা শুধুমাত্র আমি বলিনি, বেশিরভাগ মানুষ এই সিনেমাটিকে চয়েস করেছে। তবে এই সিনেমাটার যে কাহিনী সে অনুযায়ী এটার আইএমডিবি রেট আর একটু ভালো হওয়া উচিত ছিল। এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এর 6.7, বাট আমি বিশ্বাস করি এটার আইএমডিবি রেট 10-এর 7.1 হওয়া উচিত, কারণ যে কোয়ালিটির সিনেমার যে কাহিনী ছিল 7.1 বা 7 রেটিং পাওয়া এটার যোগ্য। তো যাই হোক, সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 2500 কোটি টাকা, বক্স অফিসে আয় করেছে প্রায় 5,500 কোটি টাকা। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আবার আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা শুরু হয় ব্রাইট রক নামের একটা জঙ্গল থেকে, এবং এটা এমন একটা জঙ্গল যা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। আর এই জঙ্গলটা এতটাই সুন্দর যে এখানে পশু পাখিদের স্বর্গরাজ্য বলা হয়। আর এরপর আমরা দেখতে পাই যে এই পুরো জঙ্গলে রাজ করা হচ্ছে আমাদের নায়ক সিম্বা, আর এই সিম্বা হচ্ছে মুসাফার ছেলে। আর আমরা দেখি সিম্বা আর নালার বিয়ের পরে তাদের একটা বাচ্চা হয়েছে যার নাম হচ্ছে কিয়ারা। তো সিম্বা তার বাচ্চা কিয়ারাকে নিয়ে জঙ্গলে ঘুরছিল, কিন্তু তখনই সিম্বা জঙ্গলে এক ধরনের বিপদে গ্রাণ পায়। আর এই গ্রাণ শুকেও বুঝতে পারে ওর স্ত্রী নালা এই মুহূর্তে কোন একটা বিপদে রয়েছে। তো এটা জানার পরে সিম্বা করে কি, তার মেয়ে কিয়ারাকে গুহার ভেতরে নিয়ে যায় এবং সেখানে রেখে সিম্বা তার মেয়েকে বলে, আমি তোমার মাকে বিপদ থেকে উদ্ধার করতে যাবো এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। তো সিম্বার এই কথা শুনে কিয়ারা ভয় পেয়ে যায়। আর তখন সিম্বা বলে, তোমাকে ভয় পেতে হবে না, কারণ এখানে তোমার খেয়াল রাখার জন্য টিমন এবং পুম্বা থাকবে। আই মিন ওই শুয়োর, আর ওইটার নাম জানে কি রোটেন নাকি রোকেন, কি জানি নাম ওই প্রাণীটার, ভুলে গেছি, রেকুন সম্ভবত নাম। তো যাই হোক, এরপর আস্তে আস্তে সময় তো কেটে যায়, রাত হয়ে যায়। আর রাত হতে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। আর এখানে লক্ষ্য কিয়ারার বয়স খুবই কম, কিছুদিন আগে জন্ম হয়েছে। তো এবার এসে প্রথম বৃষ্টি দেখলো। আর নর্মালি ক্যাট টাইপ সকল প্রাণী তো পানি ভয় পায়, তো সিংহ পানি ভয় পায়। তো কিয়ারা প্রথমবার পানি দেখে ভয় পেয়ে যায়। বাট তখনই সেই গুহাতে রাফিকি চলে আসে। আর রাফিকিকে দেখে কিয়ারা অনেক খুশি হয়, কারণ কিয়ারা রাফিকিকে অনেক পছন্দ করে। তো যাই হোক, রাফিকিও কিন্তু এখানে কিয়ারাকে তার নাতনি ভাবে, মানে কিয়ারা তো মেয়ে। তো কিয়ারা রাফিকিকে দেখে বলে, আমার পানি দেখে ভয় লাগে। আর তখন রাফিকি কিয়ারাকে বলে, তোমার শরীরে যে সাহসী সিংহের রক্ত বইছে, সে এক সময় পানি দেখে ভয় পেত, কিন্তু সে তার ভয়কে জয় করেছে, আর এই কারণেই সে একটা সাহসী সিংহ হতে পেরেছে। তবে রাফিকির কথা শুনে কিয়ারা বলে, আমার দাদা মুসাফা এবং বাবা সিম্বা দুজনই সাহসী সিংহ, কিন্তু তাদের মতো সাহসী সিংহ আমি কখনোই হতে পারবো না। বাট রাফিকি যখন এই কথা শুনে তখন সেই কিয়ারাকে বলে, দেখো আজকে আমি তোমাকে এমন একটা সিংহের ব্যাপারে বলবো যে কিনা একসময় তোমার মতোই বয়সী ছিল এবং সেও পানি দেখে ভয় পেত। আর এরপর রাফিকি করে কি, সেই সিংহের গল্প বলা শুরু করে। আর সেই সিংহটা ছিল হচ্ছে মুসাফা, মানে ওর দাদা। তো যাই হোক, এরপর আমাদের গল্পে নিয়ে যাওয়া হয় আজ থেকে অনেক বছর পূর্বে, যেখানে আহাদি এবং ইনু নামের একটা সিংহ আর একটা সিংহী একটা নবজাতক সিংহের বাচ্চার জন্ম দেয়, যার নাম রাখে হচ্ছে মুসাফা। কিন্তু মুসাফা আর তার বাবা মা যেখানে থাকতো সেটা মরুভূমির মতো ফাঁকা জঙ্গল ছিল, মানে ওখানে রিসোর্সেস অনেক কম ছিল। কিন্তু মুসাফার বাবা মা তাকে সবসময় এমন এক জঙ্গলের কাহিনী শোনাতো, যে জঙ্গল ছিল অনেক গাছগাছালিতে ভরা এবং পানির কোনো কমতি ছিল না, কিন্তু ওই জঙ্গল ছিল অনেক দূরে এবং পাহাড়ের ও পাশে। আর ওই জায়গাটার নাম হচ্ছে মিলেলে। আর এর সাথে মুসাফার বাবা মা এটাও বলতো যে এই মিলেলের জঙ্গল সূর্য যেদিকে অস্ত যায় সেদিকে, তো তোমাকে একদিন না একদিন সেই জঙ্গলে পৌঁছতেই হবে, সেখানে গিয়ে রাজ করতেই হবে। তো এরপর একদিন মুসাফা যখন তার বাবা মা
সিনামার সাথে খেলছিল তখনই আকাশ থেকে মুসাফার মুখে এক ফোঁটা জল পড়ে। আর এরপর মুসাফা যখন আকাশের দিকে তাকায় তখন সে দেখে আকাশে অনেক ঘন মেঘ জমেছে, অর্থাৎ সেখানে বৃষ্টি হবে। তো আকাশে অনেক মেঘ দেখে জঙ্গলের সব পশু পাখিরা খুশিতে চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ এখানে পানির অভাব এবং বৃষ্টির কথা শুনে সবাই খুশি হয়। আর মুসাও খুশি হয়ে প্রবাহিত পানির কাছে চলে আসে এবং সেখানে খেলতে থাকে। আর তারপর সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয় এবং সকল পশুরা অনেক খুশি হয়, এমনকি মুসাফার বাবা মাও বৃষ্টি দেখে অনেক খুশি হয়। কিন্তু দেখতে দেখতে এখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয় এবং মারাত্মক বন্যার সৃষ্টি হয়। তো মুসাফা যেখানে দাঁড়িয়ে খেলছিল সেই জায়গা দিয়েই বন্যার পানি প্রবাহিত হয়। তো এত বেশি পানি দেখে মুসাফার বাবা আহাদি তাকে বাঁচাতে যায়, কিন্তু পানির বেগ এত বেশি হয় যে আহাদি মুসাফাকে বাঁচাতে পারে না এবং মুসাফা পানিতে ভেসে অনেক দূরে চলে যায়। তো যাই হোক, মুসাফা পানিতে ভেসে তাদের রাজ্য থেকে অন্য এক সিংহের রাজ্যে চলে আসে, অর্থাৎ এমন একটা জঙ্গল যেখানে অন্য সিংহ রাজ করে। আর এর কিছু সময় পরে মুসাফা যখন চোখ খোলে সে দেখে পানিতে ভেসে থাকা সেখানে একটা গাছের টুকরাতে সে আটকে রয়েছে। আর তখনই মুসাফার ডাঙায় মানে একটু শুকনা জায়গায় একটা সিংহের বাচ্চাকে দেখতে পায় যে কিনা সমবয়সী। তো এরপর ওই ডাঙার বাচ্চাটি মুসাফাকে ডাকে এবং বলে যে তোমার নাম কি? তখন মুসাফা বলে আমার নাম হচ্ছে মুসাফা। আর ওই বাচ্চাটির নিজের নাম বলা হচ্ছে ডাকা। তো যাই হোক, এরপর ডাকা মুসাফাকে বলে দ্রুত পানি থেকে উঠে আসো, কারণ এই পানিতে কুমির রয়েছে যারা দেখলো তোমাকে খেয়ে ফেলবে। তো এই কথা শুনে মুসাফা তো ভয় পেয়ে যায়, দ্রুত পা চালায় এবং নিজেকে পানি থেকে উপরে তোলার চেষ্টা করে। বাট তখনই দেখা যায় ছোট দুটো কুমির মুসাফাকে ধাওয়া করে খাওয়ার জন্য। বাট মুসাফা অল্পের জন্য পানির কিনারে আসতে পারে এবং ডাকা ওকে প্রাণে বাঁচিয়ে ফেলে। তো যাই হোক, এরপরে দেখা যায় সেখানে ডাকার মা চলে এসেছে যার নাম হচ্ছে এশা। তো এশা ডাকাকে বকা দেয় যে তুমি এই জঙ্গলের রাজার ছেলে, এরকম ফাঁকা জায়গায় একা ঘোরাফেরা করা উচিত নয়। বাট তখন ডাকা তার মা এশাকে জানায় আজকে আমি একটা সিংহের বাচ্চার জীবন বাঁচিয়েছি। তো এই কথা বলে সে তার মায়ের সাথে মুসাফার পরিচয় করিয়ে দেয়। আর তারপর এশা ডাকাকে বলে তুমি একটা রাজপুত্র, তুমি কোনো পরিচয়হীন রাস্তার সিংহের বাচ্চার সাথে ঘোরাফেরা করতে পারো না। বাট এই কথা শুনে মুসাফা জানায় আমি কোনো পরিচয়হীন সিংহের বাচ্চা নই, বরং বন্যার কারণে আমি আমার বাবা মায়ের কাছ থেকে স্রোতে ভেসে আলাদা হয়ে গিয়েছি। তো এশা যখন জানতে পারে যে মুসাফার এই অবস্থা, মানে বন্যার পানিতে এখানে চলে এসেছে, তখন মুসাফার প্রতি তার মায়া হয়। আর এই কারণে সে মুসাফাকে তার স্বামীর কাছে নিয়ে যায় যার নাম হচ্ছে ওবাসি এবং সেই পুরো রাজ্যের রাজা। তো ওবাসি যখন মুসাফাকে দেখে তখন সে তার স্ত্রী এশাকে বলে কোনো অপরিচিত সিংহের বাচ্চাকে তোমার এখানে নিয়ে আসা উচিত হয়নি। আর তখন এশা তার স্বামীকে বলে মুসাফা তার পরিবার থেকে বন্যার কারণে আলাদা হয়ে গিয়েছে, তো এই কারণে এই বাচ্চাটাকে আমি ফেলে দিতে চাই না, ওকে আমি আমাদের সাথে রাখতে চাই। বাট এই কথা শুনে ওবাসি রেগে যায় এবং এশাকে বলে ঠিক আছে, তুমি যদি মুসাফাকে তোমার সাথে রাখতে চাও তাহলে এখানে মুসাফা আর আমার ছেলে ডাকার মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে, যদি মুসাফা এই দৌড়ে জিততে পারে তাহলে সে এখানে থাকার অনুমতি পাবে। তো এরপর ডাকা আর মুসাফার মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়, কিন্তু মুসাফা যেহেতু কিছুক্ষণ আগে পানির স্রোতের মধ্যে ভেসে এসেছে, অনেক কষ্ট করেছে কারণ অনেক ক্লান্ত, তো এই জন্য দৌড়ের স্পিড অনেক কম ছিল। তো ডাকা যখন এটা বুঝতে পারে যে মুসাফা তো হেরে যাবে তাহলে তো ওকে এখানে থাকতে দেবে না, ডাকা করে কি মুসাফাকে জিততে দেয়। মানে এইভাবে ডাকা কয়বার দুইবার মুসাফাকে বাঁচালো। তো এভাবেই ডাকা আর মুসাফা বন্ধু হয়ে যায়। আর ডাকা চায় মুসাফা যেন তার সাথে তার পরিবার হিসেবেই থাকে। তো যাই হোক, দৌড়ে মুসাফার জেতার পর ওবাসি কিছুটা দুঃখ পায় কারণ তার ছেলে হেরে গিয়েছে, কিন্তু তার কথা মতো সে মুসাফাকে তার পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেয়। তো এরপর থেকে মুসাফা ডাকার ভাই হিসেবেই থাকে পরিবারের সাথে। তবে এখানে ওবাসি একটা শর্ত রাখে, সেটা হচ্ছে মুসাফা শুধুমাত্র মেয়ে সিংহদের সাথে থাকবে, পুরুষদের সাথে থাকবে না। তবে তারপরেও মুসাফা আর ডাকা অনেক বেশি ভালো বন্ধু হয়ে যায়, তারা ফ্রি পেলে একসাথে খেলা করতো। আবার এসব মুসাফাকে তার ছেলে ভাবতে শুরু করে এবং মুসাফাকে নানান লড়াই করার কৌশল শেখাতে থাকে। আর অন্যদিকে ডাকা তো বেশিরভাগ সময় তার বাবার সাথে থাকতো, তবে ওর বাবা ওবাসি ছিল অলস সিংহ। তো এই কারণে ডাকাকে সে খুব বেশি কিছু লড়াই টড়াই শেখায় না, তো এই জন্য ডাকা আস্তে আস্তে ভীতু হতে থাকে এবং অলস হতে থাকে। তো এইভাবে ধীরে ধীরে কয়েক বছর কেটে যায় আর সেই সাথে মুসাফা ডাকাও বেশ বড় হয়ে যায়। আর এই দুজন বড় হওয়ার পরে আমরা জানতে পারি মুসাফার একটা স্পেশাল স্কিল রয়েছে, সে বাকি সব সিংহের তুলনায় অনেক বেশি পারদর্শী, শক্তিশালী এবং তার গ্রাণ শক্তিও ছিল অনেক প্রখর এবং তার সেন্সও বাকি সব সিংহের চেয়ে অনেক বেশি ধারালো ছিল। তো মুসাফা তার এই স্পেশাল স্কিল দিয়ে তার শিকার কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কত দূরে রয়েছে, কিভাবে অ্যাটাক করতে হবে সব আগে থেকে সেন্স করতে পারত। আর এর জন্য মুসাফা সবসময় তার মা এশার সাথে শিকার উদ্দেশ্যে যেত। তো একদিন যখন তারা শিকার করতে একটু দূরে চলে যায় তখন সেখানে আরো অনেকগুলো সিংহ চলে আসে। আর এইসব সিংহ ছিল হচ্ছে অন্য জঙ্গলের বা অন্য রাজ্যের এবং তারা দেখতে সাদা ছিল এবং আকারেও বড় ছিল এবং অনেক বেশি হিংস্র ছিল। তো এটা দেখে এশা করে কি মুসাফাকে লুকাতে পারে, নিজেও লুকিয়ে পড়ে, কিন্তু আমরা দেখতে পাই এইসব সাদা সিংহ ওদেরকে দেখে ফেলে এবং ওদের উপর হামলা করে দেয়। তো এই হামলা দেখে মুসাফা ভয় না পেয়ে তার মাকে রক্ষা করার জন্য ওদের সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করে। আর ঠিক তখনই পেছন থেকে ডাকা চলে আসে, কিন্তু সে এসে যখন দেখতে পায় যে এই এতগুলো সিংহ আক্রমণ করেছে ও আর ভয়ে সামনে আসে না। মানে ডাকার ভেতরে এত সাহস নেই যে ও সামনে গিয়ে লড়াই করবে, মাকে বাঁচাবে। এবং ডাকা এত বেশি ভয় পেয়ে যায় যে সে ওই সাদা সিংহের হাত থেকে বাঁচার জন্য ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আর যেহেতু মুসাফা অনেক সাহসী সিংহ ছিল, সে একাই করে কি ওই সাদা সিংহগুলোর যে লিডার ছিল তাকে মেরে ফেলে। আর এটা দেখে বাকি সব সিংহরা ওরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এই লড়াইয়ে এসে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু মুসাফা ওর মাকে নিয়ে দ্রুত বাড়ির দিকে ফেরে। বাট তখনই ঝোপ থেকে ডাকা বের হয় এবং দুজনের কাছে ক্ষমা চেয়ে বলে আমি ওই ঝোপের ভেতরে লুকিয়ে মুসাফাকে ওই সাদা সিংহগুলোর সাথে লড়াই করতে দেখেছি, কিন্তু আমার মধ্যে এত সাহস ছিল না যে বাইরে এসে মুসাফার সাথে মিলে ওই সিংহদের সাথে লড়াই করব। আর তখন ওর মা এশাওকে বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার সাহসিকতা দেখানোর সুযোগ সামনে অনেক পাবে। তো এরপর
তিনজন একসাথে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পরে মুসাফা আর এশার অবস্থা দেখে ওবাসি তো ভয় পেয়ে যায় এবং ডাকার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো এটা শুনে এশা করে কি ওবাসিকে সব খুলে বলে, আর এটা শুনে ওবাসি মুসাফাকে ধন্যবাদ জানায় এবং বলে আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার স্ত্রী এসে হয়তো বেঁচে থাকতো না। তো যাই হোক, এরপর তখন মুফাসা ওবাসিকে বলে আমার কেন জানি মনে হচ্ছে ওই সাদা সিংহগুলো প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে আসবে। তো মুসাফার এই কথাটা কনফার্ম হওয়ার জন্য ওবাসি করে কি তার একটা গুপ্তচর সিংহকে ওই সাদা সিংহদের এলাকায় পাঠায়, আর ওই সিংহ করে কি ওই এলাকায় গিয়ে দেখে যে আজকে যে লড়াই হয়েছে তার জন্য ওই সিংহদের যে রাজা সে খুব ক্ষেপে গিয়েছে। তো আমরা এখানে জানতে পারি ওই লড়াইয়ে মুসাফের হাতে যে সিংহটা মারা গিয়েছে সেটা মূলত ওই রাজার ছেলে ছিল, আর ওই সাদা সিংহ বা রাজার নাম হচ্ছে কিরোস, যে কিনা সিংহদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি হিংস্র, সবচেয়ে সাইজে বড়। তো কিরোস তার ছেলের মৃত্যুর কথা শুনে তো মনে করো রাগে ফেটে পড়ে এবং জোরে জোরে গর্জন করতে থাকে, আর তখন কিরোস সিদ্ধান্ত নেয় সে তার ছেলের হত্যাকারী মুসাফাকে মারবে এবং এর সাথে সে ডাকাকেও মারবে, কারণ ডাকা হচ্ছে অন্য জঙ্গলের রাজার ছেলে। তো এই পাশে রাজার ছেলে মরেছে, ওই পাশে রাজার ছেলে মরবে, হিসাব বরাবর হবে। আর এইসব কথা শুনে ওবাসি এবং বাকি সিংহরা বুঝতে পারে হয়তো কাল সকালের মধ্যেই কিরোস তার সকল সিংহদের নিয়ে আসবে এবং মুফাসা এবং ডাকা দুজনকে মেরে ফেলবে। তো এটা জানার পরে সবাই ভয় পেয়ে যায়, আর তখন রাজা ওবাসি এবং রানী এশা দুজনেই মুসাফা এবং ডাকাকে এখান থেকে পালাতে বলে এবং ওদেরকে সোজা পাহাড়ের ওপাশে মিলেলের রাজ্যে যেতে বলে, যেগুলোকে পশুদের স্বর্গরাজ্য বলা হয়। মুসাফাকে ওর বাবা মা ওই জায়গাতে যেতে বলেছিল, আর ওখানে গেলে কিরোস আর তার সঙ্গীরা কখনো ওদেরকে খুঁজে পাবে না। বাট এই কথা শুনে প্রথমে মুসা আর ডাকা তাদের পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওর বাবা মায়ের জেদের কারণে ওদেরকে সেখান থেকে যেতে হয়। তো যাই হোক, এর পরের দিন সকাল হতে আমরা দেখি ওবাসি আর এশার কাছে কিরোস এবং তার পুরো সিংহ প্যাক চলে এসেছে। তো সেখানে সে কিরোস মুসাফা আর ডাকাকে চায়, আর কিরোসের কথা শুনে ওবাসি তাকে বলে দেখো আমরা এখানে কোনো লড়াই চাই না, আমরা শান্তি চাই এবং আমি চাই তুমি তোমার আর্মি নিয়ে এখান থেকে চলে যাও। আর ওবাসি এরপর কিরোসকে এটাও বলে যে সিংহদের তো কিছু নিয়ম রয়েছে, আর সেই নিয়ম অনুযায়ী এক রাজ্যের সিংহ অন্য রাজ্যে তার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না, কিন্তু কিরোস কোনো নিয়মের তোয়াক্কা করে না। সে এখানে শুধুমাত্র মুসাফা আর ডাকাকে মারতে এসেছে, কিন্তু যেহেতু এখানে ওবাসি এশা বা তাদের কোনো সিংহই মুসাফা ডাকার ব্যাপারে বলে না, তখন কিরোস এবং তার সঙ্গীরা মিলে ওদের সবাইকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি মুসাফা ডাকা অনেক দূর চলে এসেছে এবং সূর্যের পিছু করতে করতে সোজা মিলেলের দিকে যাচ্ছে, আর রাস্তায় তখন চলার পথে তাদের পরিবার অনেক চিন্তা হয়। আর এরপর তারা যখন পেছনে ফিরে তারা দেখতে পায় পাখিরা ভয় পেয়ে কিচিরমিচির করে সামনের দিকে পালাচ্ছে। তো এটা দেখে মুসাফা বুঝতে পারে হয়তো কিরোস তার সঙ্গীদের নিয়ে আমাদের পিছু করছে। তো এটা বোঝার পরে মুসাফা ডাকা করে কি আরো জোরে জোরে দৌড়ে পালাতে থাকে, অনেক দূর চলে আসে, কিন্তু তাদের সামনে একটা ঝর্ণা ছিল, আর তারা দুজন সামনে যেতেই বারবার ভাবছিল, মানে একটা খারাপ হাত ছিল আর কি। তো এরা সামনে যেতে পারছিল না, ভয় পাচ্ছিল, কিন্তু যেহেতু ওদের হাতে আর কোনো অপশন নেই, কারণ ওরা দুজন করে কি সোজা ঝর্ণা থেকে লাফ দেয়, আর ঝর্ণা থেকে লাফ দেওয়ার পরে মোস্তাফা তো প্রায় মরতেই বসে, তখন আবারও ওকে ওই ডাকায় বাঁচিয়ে নেয়, মানে এবার দিয়ে 3 বার বাঁচালো ওকে। আর ওইদিকে কিরোস চলে আসে, আর সে ঝর্ণার নিচের দিকে তাকিয়ে বলে ওদের দুজনকে দ্রুত খুঁজে বের করো, আমি ওদের দুজনকে আজকে শেষ করে ফেলবো। আর এরপর আমরা মুসাফাকে দেখি যে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু রাত হয়ে গিয়েছে, আর তখন ওর হঠাৎ মনে হয় কি ওদের পিছু নিয়েছে। তো এরপর মুসাফা যখন পেছনে তালাশ করে তখন ও জানতে পারে যে কিছু সময় ধরে ওরা ডাকার পিছু নিয়েছে একটা সিংহী, মানে একটা মেয়ে সিংহ, আর ওই সিংহীটা ওদের বয়সী, যার নাম হচ্ছে সারা। তো সারাও মুসাফার ডাকার মতো একটা রাজকন্যা আর কি, কিন্তু কিছু সময় আগে সেও জঙ্গলে হারিয়ে গিয়েছে। আর সারার সাথে একটা পাখি ছিল যে আর কি তার সঙ্গী, আর ওই পাখির নাম হচ্ছে জাজু। তো যাই হোক, তারা নিজেদের ব্যাপারে জানার পরে চারজন একসাথে হয়ে চারজন একটা টিম বানায় এবং সামনের দিকে এগিয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পরে আমরা একটা গাছকে দেখতে পাই, আর এই গাছটি দেখতে অনেক বড় ছিল এবং গাছের উপরে আমরা অনেক বান্দর দেখতে পাই। তবে এই বান্দরগুলো তাদের মধ্যে সবচেয়ে যে বৃদ্ধ বান্দরটি ছিল তার উপর চিৎকার চেঁচামেচি করছিল এবং তাকে এই গাছ থেকে দূরে যেতে বলছিল। অ্যাকচুয়ালি এখানে যে বৃদ্ধ বান্দরটা ছিল বা বাদরটা ছিল সে দেখতে ছিল অন্যরকম, আর তাছাড়া এই বাদরটির কাছে একটা স্পেশাল পাওয়ার রয়েছে, আর এই কারণে এখানে অনেক প্রাণী আক্রমণ করে এবং বাদরটিকে মারার চেষ্টা করে। আর এর জন্য সকল বাদররা মিলে সিদ্ধান্ত নিয়েছে এই বাদরটিকে তাদের সমাজ থেকে আলাদা করে দেবে বা বাতিল করে দেবে। তো এই জন্য ওই বাদর মনের দুঃখে ওদের গ্যাং থেকে আলাদা হয়ে জঙ্গলের দিকে একাই চলে যায়। আর এই বাদরটার নাম হচ্ছে রাফিকি, অর্থাৎ বর্তমানে এই রাফিকি কিন্তু মুসাফার মেয়েকে গল্পটা বলছে। তো যাই হোক, জঙ্গলের দিকে যাওয়ার সময় রাফিকির দেখা হয় মুসাফার টিমের সাথে এবং রাফিকিকে দেখে মুসাফার ওকে টিমে নিয়ে নেয়। আর রাফিকি তখন জানতে পারে মুসাফার তার টিম এখন মিলেলে জঙ্গলের দিকে যাচ্ছে। তো এই কারণে রাফিকিও তার স্পেশাল পাওয়ার ব্যবহার করে মুসাফার টিমকে জানায় যে আমরা ঠিক পথে যাচ্ছি। তো এরপর মুসাফার তার টিম সঠিক রাস্তা ধরে এগোতে থাকে, আর রাফিকি ওদের সাথে মিলে যেতে থাকে, এগোতে থাকে, আর যেতে যেতে সকাল হয়ে যায়। আর এরপর আমরা দেখি ডাকা মুসাফার কাছে আসে আর মুসাফাকে বলে আমি তো সারাকে ভালোবেসে ফেলেছি, আর আমি চাচ্ছি তুই আমাকে এমন কোনো টিপস দে যাতে আমি ওকে পটাতে পারি। তো এই কথা শুনে মুসাফা ডাকাকে বলে তুই সারাকে বল যে ওর শরীর থেকে ফুলের সুঘ্রাণ আসছে। তো এই কথা শুনে ডাকা মুসাফাকে জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে জানলে? মুসাফা তখন ডাকাকে বলে তুই তো জানিসই যে আমার ঘ্রাণ শক্তি বাকি সবার চেয়ে অনেক বেশি প্রখর। তো এরপর ডাকা সারার কাছে যায় আর সে সারাকে বলে তোমার শরীর থেকে আমি ফুলের ঘ্রাণ পাচ্ছি। তো এই কথা শুনে সারা অনেক ইমপ্রেস হয়ে যায় এবং খুশিতে ডাকার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা সবাই নোটিস করে কিরোস এবং তার সাথে থাকা সকল সিংহ ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আর তাদের সামনে বাঁচার কোনো পথ নেই। বাট ওই সময় রাফিকি নোটিস করে যে সামনেই হাতির পুরো গ্যাং রয়েছে। তো এই কারণে সে মুসাফাকে বলে তুমি যদি কোনোভাবে ওদের ধ্যানটা চেঞ্জ করে দিতে পারো এবং হাতিদের বিচ্ছিন্ন করে দিতে
করতে পারো তাহলে কিরোস এবং বাকি সিংহদের হাত থেকে আমরা বেঁচে পালাতে পারবো। তো এরপর রাফি বুদ্ধি করে কি সেখানে একটা মৌমাছির চাক ছিল, আর দিয়ে না করে সেই মৌমাছির চাকে হামলা করে, যে কারণে মৌমাছির চাক থেকে মৌমাছি বের হয় এবং পাশ দিয়ে হেঁটে চলা সকল হাতিদের কামড়াতে শুরু করে, যার কারণে হাতিরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। আর এই কারণে কিরোস এবং তার সাথে থাকা সিংহগুলো মুসাফার টিমের কাছে আসতে পারে না। আর হাতিদের ছোটাছুটির কারণে মুসাফার তার টিমকে লুকাতে হয়, কারণ হাতিদের পায়ের নিচে তাদের মৃত্যু হতে পারে। মানে বুঝতেই পারছো, হাতিদের ওরা ইউজ করছে ঠিকই, কিন্তু ওই হাতের তলে পড়লে তোরাও শেষ। তো যাই হোক, সবাই পার হতে পারে, কিন্তু সারা মানে নায়িকা সে হাতির সাথে ধাক্কা লেগে বেহুশ হয়ে যায়। আর সারা যেহেতু বেহুশ হয়ে নিচে পড়ে রয়েছে, হাতির মাঝে রয়েছে, তো ওখানে যদি ও হাতির নিচে পড়ে তো শেষ, তো কাউকে তো যেতে হবে ওকে বাঁচাতে। কেউ সাহস পায় না, বাট মুসাফা তখন আবার সারার কাছে ফিরে আসে এবং ওকে তুলে তারপর নিয়ে যায়। আর এরপর যখন সারার জ্ঞান ফিরে আসে তখন সারা দেখে তারা পুরো টিম একটা সেফ জায়গায় রয়েছে। আর তখন সারা মুসাফাকে জিজ্ঞাসা করে আমাকে কে বাঁচিয়েছে। তো এই কথা শুনে মুসাফা বলে তোমাকে ডাকা বাঁচিয়েছে। আর এখানে মুসাফা ডাকার নাম এই জন্যই নিয়েছে যাতে সারার সামনে ডাকার একটা মনে করে দাম বাড়ে এবং সেটিং হয়ে যায়। তো যাই হোক, তারপর তারা মিলিলে যাওয়ার পথে আরো সামনে এগিয়ে যায়। আর যেতে যেতে তারা বড় একটা পাহাড়ের সামনে চলে আসে। আর এখানে আসার পর রাফিকি তার পাওয়ার ব্যবহার করে তার টিমকে জানায় যে আমরা এখনো সঠিক পথে আছি। আর তারা জানতে পারে যে পাহাড়ের ওপাশে রয়েছে সেই মিলিলের রাজ্য, পশুদের স্বর্গরাজ্য। তো এরপর তারা দ্রুত সেই বরফের পাহাড় পার করা শুরু করে। কিন্তু আমরা তখন দেখি কিরোস এবং তার সাথে থাকা সঙ্গীরাও মুসাফাদের পেছনে চলে এসেছে। তো মুসাফা তখন বুঝতে পারে কিরোসরা যেহেতু আমার পিছু নিয়েছে, তার মানে আমাদের পায়ের ছাপ দেখে ওরা তো ওইখানে চলে আসবে। তো এই কারণে মুসাফা করে কি ওই পাখি জাজুকে বলে যেখানে আমাদের পায়ের ছাপ পড়েছে সে জায়গাতে বরফ ফেলে পায়ের ছাপ মিলিয়ে দাও। তো এরপর ওই পাখিটা সেই কাজই করে, আর এটা কাজও করে এই প্ল্যানটা। কিরোস এবং তার টিম মুসাফার আর রাস্তা খুঁজে পায় না। আর এরপর আমরা সারার মুসাফাকে এক জায়গায় দেখি। তো সারা তখন মুসাফার কাছে আসে এবং মুসাফাকে বলে আমি যখন বেহুশ হয়েছিলাম আমি বুঝতে পারছিলাম কেউ আমাকে বাঁচাচ্ছে, কিন্তু আমি জানি ওটা ডাকা নয় বরং তুমি বাঁচাচ্ছিলে, তাই না? সত্য বলো। তো মুসাফা তখন সারা কথা মেনে নেয় এবং এখানে যেটা হয় সারা মুসাফাকে প্রপোজ করে, মুসাফাও সারাকে প্রপোজ করে। মানে এখানে মুসাফা কিন্তু জেনারেলি একটা বেমানি করলো, সিরিয়াসলি। তো যাই হোক, এই দৃশ্যটা ডাকা দূর থেকে দেখে ফেলে। আর সারার মুসাফাকে একসাথে দেখে ও বুঝতে পারে যে সারাও মুসাফার হয়ে গিয়েছে। তো এই জন্য মুসাফার প্রতি একটা ঘৃণা চলে আসে। মানে মুসাফা তো সবই কেড়ে নিয়েছে। তো তারা এত রাগ হয় যে মুসাফার উপর সে প্রতিশোধ নেবে। তুমি চিন্তা করো যে মুসাফাকে রাস্তা থেকে তুলে এনে মায়ের ভাগ দিয়েছে, বাপের ভাগ দিয়েছে, সব দিয়ে দিয়েছে, ভাইও বানিয়েছে, সেই ভাই এখন মনে করো ওর প্রেম নিয়ে টানাটানি। মানে কথা আছে না, ভাই ভাই রক্তের বাঁধন দূর হয় নারীর কারণে, এই ধরনের কথা হয়েছে, তাই এখানে হয়েছে আর কি। তো যাই হোক, এখানে ডাকার এত রাগ হয় যে সে পাহাড়ের নিচে যায় এবং কিরোসের টিমকে খুঁজতে থাকে। আর এরপর সে যখন কিরোসকে খুঁজে পায় তখন ডাকা বলে আমি তোমার দলের সাথে মিলতে চাই, কারণ মুসাফা আমার এখন শত্রু আর আমি মুসাফাকে মারতে চাই। তো ওর কথা শুনে ডাকা কিরোসকে ওর টিমে নেয়। আর তারপর সিদ্ধান্ত হয় ডাকা এখান থেকে উপরে যাবে এবং মুসাফার সাথে চলবে, তবে পায়ের ছাপ রেখে যাবে যাতে কিরোস এবং তার সঙ্গীরা ওই পায়ের ছাপ ফলো করে মুসাফা পর্যন্ত পৌঁছাতে পারে আর তারপর তাকে মেরে ফেলবে। তো যাই হোক, এরপর ডাকা সেখান থেকে চলে যায় আর সে মুসাফার কাছে আসে। তো মুসাফা তখন জিজ্ঞাসা করে তুমি সারা রাত কোথায় ছিলে? তখন ডাকা মিথ্যে বলে যে শিকারের জন্য গিয়েছিলাম তোমাদের জন্য খাবার আনতে, কিন্তু কোথাও পাইনি। তো এরপর আবারও জার্নি শুরু হয়, তারা মিলেলের দিকে যেতে থাকে। আর কিছু সময় পর তারা সবাই মিলেলে পৌঁছে যায়। তো মিলেলে যাওয়ার পরে সবাই তো খুশি। আর এত বড় ঘন সুন্দর জঙ্গল, পানি রয়েছে, সবকিছু রয়েছে, এটা দেখে ওরা পাগল হয়ে যায়, সত্যি একটা স্বর্গরাজ্য। কিন্তু এখানে আমরা দেখি মুসাফা এবং তার টিম যখন এখানে প্রবেশ করে তখন জঙ্গলের বাকি পশুরা জিজ্ঞাসা করে তোমরা কেন এসেছো, কিসের জন্য এসেছো? তো মুসাফা তখন সব খুলে বলে। বাট এটা শুনে জঙ্গলের পশু পাখিরা ভয় পেয়ে যায় এবং তারা বলে তোমরা যে এখানে এসেছো, যদি তোমাদের পিছু পিছু এখন কিরোস এবং তার সঙ্গীরা চলে আসে তাহলে তো তোমাদের সাথে আমাদেরও মেরে ফেলবে। বাট মুসাফা ওদেরকে নিশ্চিন্ত করে কিরোস এখানে আসতে পারবে না, কারণ আমরা কোনো পায়ের ছাপ রেখে আসিনি। বাট তখনই মুসাফা কারো গর্জন শুনতে পায়। এরপর সে যখন পেছনে তাকায় সে দেখে কিরোস তার পুরো আর্মি নিয়ে চলে এসেছে। তো মুসাফা তো কিরোসকে দেখে চমকে যায়, ভাবতে থাকে কিরোস এখানে কিভাবে আসলো। বাট তখন কিরোস মুসাফাকে বলে এখানে আসার জন্য তো তোর ভাই আমাকে সাহায্য করেছে, ওর সাহায্যের কারণে তো আমরা এখানে আসতে পেরেছি। তো এই কথা শুনে মুসাফা বিশ্বাসই করতে পারে না যে ওর ভাই এটা কি করলো। কিন্তু তখনই কিরোস এসে মুসাফার উপরে হামলা করে দেয়, দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আর অন্যদিকে মুসাফার বাকি যে টিম ছিল তারা কিরোসের সাথে থাকা বাকি সব সিংহদের সাথে লড়াই করতে থাকে। আর এরপর আমরা দেখি কিরোস আর মুসাফা একটা খাদে পড়ে যায়। আর ওই স্থানে মুসাফা আর কিরোসের সাথে সেই লড়াই হতে থাকে। কিন্তু কিরোস ছিল এক্সপিরিয়েন্সড, মুসার্সের সাইজে বড় এবং শক্তিশালী। তো এই জন্য মুসাফার সাথে তার লড়াই করা অনেক কঠিন হয়ে যায়। আর এদিকে ডাকা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, ওদের লড়াই দেখছিল। কিন্তু তখনই ডাকার মনে পড়ে মায়ের বলা কথাটা। ওর মাকে বলেছিল তোমার সাহসিকতা দেখানোর সুযোগ অনেক পাবে তোমার জীবনে, তখন মিস করো না, হাতছাড়া করো না। তো ডাকা আজকে সিদ্ধান্ত নেয় সে যে ভুলটা করেছে সেটা শুধরাতে হবে, আজকে সাহসিকতা দেখাতে হবে এবং আজকে সে তার ভাইয়ের পাশে লড়াই করবে। তো যাই হোক, ওইদিকে তো কিরোস আর মুসাফা লড়াই করছিল। আর তো এক মুহূর্তে কিরোস করে কি মুসাফার চেহারায় অনেক বড় একটা থাবা বসিয়ে দেয়। বাট ওই সময় সামনে চলে আসে ডাকা এবং ডাকার চেহারায় ওই আঘাতটা লাগে। আর এই হামলার কারণে ডাকার চেহারায় একটা থাবার চিহ্ন ফুটে ওঠে। তো এরপর ডাকার মুফাসা মিলে ওই কিরোসের সাথে ফাইট করে এবং তারা দুজনে মিলে কিরোসকে পানিতে ফেলে দেয় এবং কিরোস গভীর জলের নিচে চলে যায়। আর এই কারণে সেখানেই মারা যায়। আর তারপর আমরা দেখি এই লড়াইয়ের পরে মুসাফা পুরো মিলেলের রাজ্যের রাজা হয়ে যায়, কারণ মুসাফা এই রাজ্যের সবাইকে কিরোস এবং তার দল থেকে বাঁচিয়েছে। তো যাই হোক, এরপর মুসাফার এখানে তার মায়ের সাথে আবার দেখা হয়ে যায়, তার মারাও এখানে চলে এসেছে। তো মুসাফার মা তাকে কাছে পেয়ে অনেক খুশি, ছোটবেলা সে হারানো বাচ্চাকে ফিরে পেয়েছে।
আছে। আর এরপর এখানে থাকা সকল পশু মুসাফাকে বলে ডাকাকে এই জঙ্গল থেকে বের করে দেওয়ার জন্য, কারণ ডাকাই মুসাফাকে ধোকা দিয়েছে এবং এখানে কিরোসের দলকে নিয়ে এসেছে। বাট মুসাফা এমনটা করে না, মুসাফা উল্টো বলে যে আমি যেহেতু মিলেলের রাজ্যের রাজা, তো এর জন্য আমার ভাইয়ের মতো বন্ধু এখানেই থাকবে। কিন্তু এর সাথে মুসাফা এটাও প্রমিস করে আজকের পর থেকে আমি আর কখনো ডাকার নাম আমার মুখে নেব না, ও আমার কলিজায় ছুরি মেরেছে। তো মুসাফার কথা শুনে ডাকাও সবাইকে বলে আজ থেকে আমার নাম হচ্ছে স্কার, যাতে এরপর থেকে কেউ যদি আমার নাম ডাকে আমি আজকের কথা মনে করি এবং আমার অনুশোচনা হয়। আর এখানে এই স্টোরিটা শেষ হয়। মানে বুঝতেই পারছো কিভাবে স্কার কিং তৈরি হয়েছে বা ভিলেন তৈরি হয়েছে। তো যাই হোক, এরপর স্টোরি শেষ হওয়ার পরে আমরা সিম্বার মেয়ে কিয়ারাকে দেখতে পাই, যে অনেক খুশি এই স্টোরি শুনে। আর তখনই কিয়ারার কাছে তার বাবা সিম্বা এবং মা নালা চলে আসে। আর সেই সাথে কিয়ারা দেখে তাদের সাথে আর একটা বাচ্চা এসেছে, যে কিনা ওর ছোট ভাই, মানে ওর মায়ের বাচ্চা হওয়ার জন্য আর কি আটকা পড়ে গিয়েছিল কোথায়। আর এখানে এই সিনেমাটা শেষ হয়। তো এই সিনেমাটা দেখে তুমি কি বুঝলে? ভিলেন জন্মগত ভাবে কেউ ভিলেন হয় না নরমালি, জন্ম নেওয়ার পরে আশেপাশের পরিবেশ, সিচুয়েশন, মানুষজন তাকে ভিলেন বানিয়ে দেয়। আর স্কার কিং এর ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তো আমি স্কার কিং কে সরাসরি আমি ভিলেন বলতে পারছি না। পরবর্তী পর্বে গিয়ে স্কার যে ভিলেন হয়, মুসাফাও এর জন্য যথেষ্ট দায়ী আছে আর কি, একেবারে মিথ্যা কথা না। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সো আজকে নিউ ইয়ার উপলক্ষে কিছু ধামাকা অফার এবং ধামাকা কালেকশন নিয়েছি। যেমন এটা হলো একটা ওভার সাইজ হুডি, বা অনেকে বলতে পারেন ড্রপ শোল্ডার হুডি। এটা নর্মাল বেসিক্যালি হুডির মতো না, একটু ঢোলা ঢালা। আর আপনি যদি এখানে ক্যাপটা দেখেন, ক্যাপটাদের মুখ থেকে খুবই জোস একটা কোয়ালিটি। সো এগুলো কিছু কালেকশন আমি দেখাই। কালেকশনের মধ্যে এটা আছে অফ হোয়াইট কালার, খুবই জোস জিনিসটা যদি দেখেন। আর আমাদের একটা ব্র্যান্ডিং লোগো করা আছে। আরেকটা কালার যদি দেখেন, এটা হলো পেট্রোল কালার। আপনার যেটা যার পছন্দ হবে সুন্দর মতো স্ক্রিনশট মেরে দেবেন। আরেকটা কালার দেখালে এটা হলো অ্যাশ কালার। অ্যাশ কালারটাও খুবই জোস, এটা হলো ডার্ক অ্যাশ। আরেকটা কালার যদি দেখাই, এটাকে বলে পেট্রোল কালার। এটাও খুবই জোস, খুবই জোস কালার। আপনারা যে যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে দিবেন। আরেকটা কালার যেটা হলো অ্যাভেলেবেল নতুন ইয়েলো কালার, এটাও নিতে পারেন যদি কাপড়টা দেখায়, খুবই জোস। আর যেটা হলো ওয়ান অফ দ্য কমন কালার, যেটা হলো নেভি ব্লু কালার। সো কালার যা যা দেখানো দেখিয়ে দিয়েছি। যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে নক করেন। আর আমাদের ক্যাম্পেইন শীঘ্রই আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি। সো আপনারা যত তাড়াতাড়ি পারেন অর্ডার করে ফেলেন এবং আপনাদেরকে শীঘ্রই পৌঁছে দেব।